আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। আমার দেশ পরিদর্শনে এলেন তথ্যমন্ত্রী। পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপের জবাব হবে ভয়াবহ, ভারতকে পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি। ভয়াবহ সংকটে ভারত, হোম অফিস করার আহ্বান মোদির। দুর্নীতি সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করার আহ্বান প্রধানমন্ত্রীর। জামায়াতের নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, হাইকোর্টের রায়। এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরিন মোনামি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমার দেশ কার্যালয় পরিদর্শনে এসেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার দুপুরে তিনি কারওয়ান বাজারস্থ আমার দেশ কার্যালয়ে এলে তাকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আমার দেশের সিনিয়র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। পরে তিনি আমার দেশের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাব অত্যন্ত বিস্তৃত, বিপজ্জনক ও বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারত পাকিস্তান সংঘাতের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রোববার রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিম মুনির বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার প্রভাব সীমিত থাকবে না, বরং তা হবে সুদূরপ্রসারী, ভয়াবহ ও বেদনাদায়ক। গত বছরের সংঘাতকে পাকিস্তান সরকার মার্কাই হক বা সত্যের যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে। সেই প্রসঙ্গ টেনে সেনাপ্রধান দাবি করেন, 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা করেছিল, তবে পাকিস্তান জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতার মাধ্যমে তার জবাব দিয়েছে। তিনি আরো বলেন, মার্কাই হক শুধু দুই দেশের বা দুই সেনাবাহিনীর প্রচলিত যুদ্ধ ছিল না, বরং এটি ছিল দুটি মতাদর্শের মধ্যে নির্ধারক লড়াই, যেখানে সত্যের জয় এবং মিথ্যার পরাজয় হয়েছে। ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে আসিম মুনির বলেন, 2001, 2008, 2016 ও 2019 সালেও মিথ্যা অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে অবৈধ চাপ ও সংঘাত সৃষ্টি করা হয়েছিল, তবে প্রতিবারই পাকিস্তান ভারতের কৌশল ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন তিনি। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, অপারেশন বুনিয়ানুম মারসুস ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার কৌশল উন্মোচন করেছে। তিনি আরও অভিযোগ করেন, ভারত সামরিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তবে বাস্তবে ভারতের উচ্চাকাঙ্ক্ষা তাদের সক্ষমতা ও বাস্তব অবস্থানের তুলনায় অনেক বড় প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আসিম মুনির বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখনো শক্তির আধিপত্যে ভীত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে জ্বালানি সংকটে পড়ে গেছে অনেক দেশই। অস্থিতিশীল এ পরিস্থিতিতে দেশবাসীকে বাসা থেকে অফিস করতে এবং গণপরিবহন ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিদেশে গিয়ে বিয়ে করা বা ভ্রমণ করা এবং জরুরি প্রয়োজন ছাড়া সোনা কেনা থেকে বিরত থাকতে বলেছেন তিনি। পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে সহায়তা করার লক্ষ্যেই এই আহ্বান জানান মোদী। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণকে গণপরিবহন ব্যবহার, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় সোনা কেনাকাটা থেকে বিরত থাকার মাধ্যমে দেশকে সহায়তা করতে হবে। আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবেলায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে এমন রূপ দিতে চায় যা হবে সত্যিকারভাবে জনবান্ধব। পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। দুর্নীতি সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন। সোমবার জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার
যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারোর জন্য চিরকাল সংরক্ষিত থাকে না। এটি অতীতেও বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে এবং পৃথিবীর সব দেশেও এটি প্রমাণিত। ঠিক একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারোর জন্যই চিরস্থায়ী নয়। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ চেষ্টা করলে সমৃদ্ধ ও স্বনির্ভর নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে যাবে দেশ। পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হওয়া প্রয়োজন। পুলিশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা জরুরি। এ সময় কম্প্রোমাইজ না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির মূলনীতি। জনগণ কিভাবে সরকারকে দেখে বা মূল্যায়ন করে তা অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। তাই বাহিনীর সদস্যদের মানবিকতার গুণগুলো রপ্ত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই রায় এক যুগ পর বাতিল করে দেয় আপিল বিভাগ। আজ সোমবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে রায় দিয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারকের বেঞ্চ। বেঞ্চের অপর সদস্যরা ছিলেন বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। ঐতিহাসিক এ রায়ের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফিরে এমনকি দলীয় প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেয় জামায়াত ইসলামী। জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেয়, যা একই বছর আপিলে রূপান্তরিত হয়। রায়ের বিরুদ্ধে 2013 সালে নিয়মিত লিভ টু আপিল করেছিল জামায়াত ইসলামী। 2025 সালের 1 জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে 2013 সালে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ যুগান্তরকারী এ রায় প্রদান করেন। এর ফলে দলটি নিবন্ধনের বৈধতা ফিরে আসে এবং তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পথ সুগম হয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 2024 সালের 25 ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। সোমবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালতের মতে এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার লঙ্ঘন। আদালত পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা দীর্ঘদিন অনুপস্থিত ছিল। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এ অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। রায়ে উল্লেখ করা হয়, নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকির জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ থাকা প্রয়োজন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামি পদত্যাগ করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের ধারাবাহিকতায় তার পদত্যাগের বিষয়টি সামনে এসেছে। সোমবার বেলা 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদও পদত্যাগ করেন। রোববার তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ABM ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন। আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।